আজকের গল্প লাট ভবনের ভূত। লেখক রমেন দাস। লালটুর সঙ্গে কবে আলাপ হয়েছিল সেটা মনে নেই। কথাবার্তা চালচলনে সকলের চেয়ে অনেকটা আলাদা। সে খুব চটপটে আর ছটপটেও। রসিকতা করে আমরা ওকে কথার সাগর বলতাম। অদ্ভুত কথা বলার শক্তি ওর। যাই বলুক না কেন কান খাড়া করে শুনতাম। শুনতে বেশ ভালোই লাগতো। লেখাপড়ায় খুব একটা ভালো ছিল মনে হয়নি কোনোদিনই। স্কুল কলেজের প্রসঙ্গ উঠলেই লালটুর অন্য কথা টানত, আর আমরাও সব ভুলে হাঁ করে ওর কথাগুলোই শুনতাম। কথাবার্তায় চোষ তার পরিচ্ছন্ন হলেও লালটুর দুর্বলতার কথা অনেকেই জানতো না। কথায় কথায় একদিন আমাকে বলেছিল পৃথিবীর কোনো কিছুতেই তার ভয় ভীতি নেই, কাউকে সে পরোয়া করে না। কিন্তু বেপরোয়া লালটুর ভয় শুধু ভূতে। ভূতের নামে লালটু একেবারে কাবু। কেন এত ভূতের ভয় তার জবাবও লালটু দিয়েছিল। সেই ছোটবেলা থেকে বাপ ঠাকুরদার কাছে যেসব ভূতপেতনির কাহিনী সে শুনেছে, লালটু এখনো সেগুলো ভুলতে পারেনি। তাই লালটু আজও ভর দুপুরে অথবা সন্ধ্যার পর একলা কোথাও যেতে সাহসী পায় না। গেলেই নাকি গা ছমছম করে। আর নির্ঝুম নিস্তব্ধ অঞ্চলে নিঃসঙ্গ থাকলে ফিসফিস করে যেন অশরীরী কেউ তাকে ডাকছে। ভোরের ট্রেন ধরে আমরা সেবার বক্রেশ্বর রওনা হলাম। আমরা মানে জন চারেক বন্ধু। তার মধ্যে কথার সাগর লালটুও ছিল। লালটু মানে গল্প আর গল্প। ট্রেনে চাপার পর থেকে সে মুখর। কথায় কথায় লালটু তার ভূতের ভয়ের কারণ জানালো। তার ঠাকুরদা রামশরণ নাকি ভালো পাচক ছিলেন। খুব ভালো রান্নার জন্য তার খুব নাম ডাক ছিল। সেই রান্নার গুণে তার একটা রাজকীয় চাকরিও জুটেছিল বটে। রাজকীয় চাকরি? সেটা আবার কি? আমার প্রশ্নে খানিকটা বিরক্ত বোধ করে লালটু বিজ্ঞের মতো বলে উঠল, আরে রাজকীয় মানে রাজরাজাদের চাকরি। ঠাকুরদা লাট ভবনে লাট সাহেবের রান্না বান্নার কাজে দায়িত্ব পালন করতেন, আর সেই সুবাদে লাট ভবনে তার থাকা খাওয়া বসবাস। লালটু তার বাবার কাছে ঠাকুরদার চাকরি আর লাট ভবনের বহুত গল্প শুনেছে। সেই রন্ধনশালার জন্য কয়েকজন সাহেব পাচকও ছিলেন। তাদেরকে আবার কুক বলা হতো। ঠাকুরদাও ছিলেন একজন কুক বা দেশি পাচক। সাহেব সুবোধের সঙ্গে রামশরণকে কাজ করতে হতো। সাহেবী খানা তৈরিতে তিনি ওস্তাদ ছিলেন। লালটুর কথা তো আমরা হাঁ করে শুনছিলাম, আর সাহেবদের খানাপিনার গল্প শুনতে শুনতে তো নিজেদের ধন্য মনে করছিলাম। এবার লালটু একটু থামল, তারপর গম্ভীর হয়ে উঠে বলল, আমার ঠাকুরদা গায়ে গতরে বেশ পালোয়ান ছিলেন, কিন্তু তার মতো সাহসী মানুষকেও একদিন লাট ভবনের ভূতের কবলে পড়তে হয়েছিল। লাট ভবনের ভূত? আমরা তো সকলেই প্রায় একসঙ্গে আতকে উঠে প্রশ্ন করি। লালটু উত্তর দিল, হ্যাঁ, লাট ভবনে ঠাকুরদার পেছনে একবার ভূত লেগেছিল। সেবার বড়লাট সাহেবের বিশিষ্ট কয়েকজন অতিথি লাট ভবনে আসেন খোদ বিলেত থেকে। লাট সাহেবের হুকুমে অতিথিদের জন্য রাজকীয় খানা তৈরির ব্যবস্থা হলো। আমার ঠাকুরদাও সেই খানা তৈরির কাজে হাত লাগালেন। লাট ভবনের হেড কুক অর্থাৎ ঠাকুরদাদার বড় কর্তা তাকে চিকেন রয়্যাল তৈরির নির্দেশ দিলেন। আমরা চিকেন রয়্যালের নাম এর আগে শুনিনি। লালটুর কাছে জানতে চাইলাম ওটা কি ধরনের খাবার। লালটু বিরক্ত হয়ে বলল, দূর চাই, আমি কি সেই জিনিস দেখেছি নাকি?
তবে বাবার কাছে শুনেছি বিদেশি সাহেব মেমরা লাট ভবনে এলেই চিকেন রয়্যাল খুব পছন্দ করতেন, আর লাট সাহেবও অতিথিদের ওটা খাওয়াতে ভীষণই ভালোবাসতেন। লালটুর চিকেন রয়্যালের বর্ণনায় আমাদের জিভে জল চলে এলো। লালটু বোধহয় বুঝতে পারলো, বলল, শুনেছি আমার ঠাকুরদা ওই চিকেন রয়্যাল তৈরিতে ওস্তাদ ছিলেন, সেই জন্য সাহেবেরাও নাকি তাকে ভালোবাসতেন। লাট সাহেবের অতিথিদের জন্য ঠাকুরদা কয়েক ডিশ চিকেন রয়্যাল তৈরি করেছিলেন। তারপর লালটু এবার তার গল্প বলা বন্ধ করলো। বললাম, কি হলো, থামলে কেন লালটু? লালটু গম্ভীরভাবে বলল, তারপর যা ঘটলো তা মনে পড়লে এই দিন দুপুরে আমার সমস্ত শরীর হিম হয়ে আসে। আমরা এবার বেশ অবাক হলাম। চলন্ত ট্রেনে দিনে দুপুরে লালটুর এত ভয় কেন? বললাম, থামলে কেন, বল না কি ঘটেছিল তারপর। লালটু বলল, ঠাকুরদা অত সব সাহেবি খাবার তৈরি করেছিলেন ঠিক, কিন্তু কি কারণে যেন সেই রাত্রে অতিথিরা লাট ভবনে আসেনি, ফলে লাট ভবনের রন্ধনশালায় সেই রাত্রে অনেক খাবার বেঁচে গেল। কে খাবে এত খাবার? তখনকার দিনে ফ্রিজ আবিষ্কার হয়নি, তাই বাড়তি খাবার, বিশেষ করে চিকেন রয়্যালের ডিশগুলো বড় একটি টেবিলের ওপর সাজিয়ে রাখা হলো। হেড কুক সহ অন্য সব সহকর্মীরা রাতের খাবার খেয়ে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লেন, আর ওই দামি খাবারগুলো দেখভালের দায়িত্ব পড়ল ঠাকুরদার উপর। ঠাকুরদার রামশরণ অনেক রাত পর্যন্ত জেগে বসে রইলেন। বলা যায় না লাট সাহেবের অতিথিরা যদি বেশি রাত্রে এসে পড়ে। বেশ কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। গ্রীষ্মকাল হলেও রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। সারা দিনের কাজে ক্লান্ত ছিলেন ঠাকুরদা, তারই মধ্যে কখন যেন তিনি ঘুমিয়ে পড়েছেন। বিশাল লাট ভবনের কোথাও কারোর সারা শব্দ নেই। তখনকার দিনে মধ্যরাত্রে ঘণ্টা বাজিয়ে লাট ভবনের প্রহরীদের সতর্ক করে দেওয়া হতো। মধ্যরাত্রে ঘণ্টার ধ্বনিতে ঠাকুরদার ঘুম ভেঙে গেল। তারপরেই তার চোখ তো চড়ক কাজ। চোখ খুলে দেখলেন টেবিলের ওপর সাজিয়ে রাখা এত এত দামি দামি খাবার সব উধাও। গুটি কয়েক হাড় আর চিবানো মাংসের অংশ টেবিলের ওপর পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কে যেন চুপি চুপি সব সাবার করে দিয়েছে। পাশের ঘরেই থাকতেন আর এক সহকর্মী, সে অতি বৃদ্ধ। রামশরণ সাত তাড়াতাড়ি তার ঘরে যান, তিনিও ঘুমাচ্ছিলেন। তাকে ডেকে তুললেন। ঘুম ভাঙা সেই বৃদ্ধ সহকর্মী সবই শুনলেন, কিন্তু তেমন কিছু আর বললেন না। শুধু মুচকি হাসি এসে বললেন, মাঝে মধ্যে এ ধরনের ঘটনা এখানে ঘটে, ভয় বা ভাবনার কিছুই নেই। রামশরণ লাট ভবনের নবাগত কর্মী, এখানে বসবাসও তার খুব একটা বেশি দিনের নয়। সহকর্মীর কথার কোনো অর্থ তার বোধগম্য হলো না। রন্ধনশালায় ফিরে যেতে তার সারা শরীর কেমন যেন ভার ভার হতে লাগলো। কেমন একটা ভয়ে যেন নিজেকে অসহায় বলে মনে করতে লাগলেন। কিন্তু লাট সাহেবের অতিথিদের জন্য বানানো খাবারের কোনো হদিশই তিনি পেলেন না। বিস্ময়, ভয় আর হতাশায় তিনি তখন ক্লান্ত। তারপর প্রায় নিরুপায় হয়েই মাঝরাতে নিজের বিছানায় গা এলিয়ে দিলেন। লাট ভবনের বিশাল বাগানে সারা রাত সেদিন আলো জ্বলছে। বিছানায় শুয়ে কাঁচের জানলা দিয়ে বহুদূর পর্যন্ত দৃষ্টি যায়। বিছানায় শুয়ে রামচরণের চোখ জানলার দিকে পড়তেই তিনি চমকে উঠলেন। দেখলেন কাঁচের জানলায় একটি মানুষের ছায়া। রামশরণ দারুণ সাহসী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে জানলার কাছে বিশাল এক ছায়া দেখে তিনি ভয়ে কাঁপতে লাগলেন। রামশরণের মুখে আর কথা সরে না। এবার গায়ের চাদরটায় সারা দেহ আর চোখ মুখ ঢেকে তিনি জড়সড় হয়ে গেলেন। এক অজানা আতঙ্কে তার দেহ যেন মুহূর্তের মধ্যে শতগুণ ভারী হয়ে গেল। এরপরেই হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। মাঝরাতে দরজায় এরকম শব্দে তিনি আরো ভয় পেয়ে গেলেন।
চিৎকার করে যে কাউকে ডাকবেন সে ক্ষমতা পর্যন্ত তার ছিল না। এরই মধ্যে একটা পরিচিত কণ্ঠস্বর, রামশরণ, দরজা খোলো। এবার যেন রামশরণ একটু ভরসা পেলেন, চাদর সরিয়ে উঠে দাঁড়ালেন। তারপর দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলেন। দেখলেন এক নৈশ প্রহরী তার অপেক্ষায়। রামশরণ দরজা খুলতে প্রহরীর প্রশ্ন, এত রাত্রে তোমার ঘর থেকে কে বেরোলো? চোখের নিমেষেই আবার কোথায় যেন মিলিয়ে গেল। পরিচিতি হলেও প্রহরীর কথায় বেশ ঝাঁজ মেশানো ছিল। রামশরণ তো অবাক। সসংকোচে তিনি উত্তর দিলেন, আমার ঘর থেকে? কই না তো। প্রহরী বলল, মিথ্যে কথা বলছো? সত্যি করে বলো, কে এসেছিল এই গভীর রাত্রে? আমাকে দেখেই সে কোথায় যেন মিলিয়ে গেল। অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। রামশরণ সভয়ে আবার বললেন, না, সত্যি বলছি, কেউই আমার ঘরে আসেনি। প্রহরীর সন্দেহ আরো বেড়ে গেল। নিজের চোখকে সে অবিশ্বাস করবে কি করে? সে বলল, একজন দীর্ঘদেহী মানুষকে, মাথায় হ্যাট আর ঘন কালো কোট প্যান্ট পরা। বৃদ্ধ প্রহরী এবার বেশ আরো কড়া ভাষায় হুকুম করে বলল, এই রাতে কে এসেছিল তোমার ঘরে? কথায় কথায় প্রহরীর সঙ্গে ঠাকুরদার ঝামেলা শুরু হয়ে গেল। তাদের ঝামেলার চোটে রন্ধনশালার কর্মীদের কোয়ার্টারের সকলের ঘুম ভেঙে গেল। বেশ কয়েকজন আবার ছুটেও এলেন। তার মধ্যে সেই বৃদ্ধ সহকর্মী রামশরণকে কিছুক্ষণ আগেই যার শরণাপন্ন হয়েছিলেন তিনিও ছিলেন। প্রহরী আর রামশরণের উত্তপ্ত বিতর্ক যখন চরমে, বৃদ্ধ সহকর্মী দুজনকে থামিয়ে বললেন, তোমাদের দুজনের কথাই ঠিক। প্রহরী এবং রামশরণ বৃদ্ধ সহকর্মীর কথা শুনে অবাক হলেন। দুজনের চোখে মুখে বিস্ময়। দুজনের কথাই ঠিক হয় কি করে? প্রহরী রামশরণের ঘর থেকে লম্বা চওড়া এক সাহেবকে বেরোতে দেখেছেন তিনি, আর রামশরণ বলছেন না, তার ঘরে ওই সময় কেউ আসেনি বা তার ঘর থেকে কেউ বেরোয়নি। এবার লাটভবনের বৃদ্ধ কর্মী একটু হাসলেন, বললেন, শোনো, তোমরা তো সবে কয়েক মাস লাটভবনের কাজ করছো। প্রায় 50 বছর ধরে আমি এখানে আছি। একজন লন্ডন থেকে বড়লাট সাহেবের এক বন্ধু এসেছিলেন। সেই সাহেব ছিলেন ভীষণ ভোজন রসিক, খেতেও পারতেন প্রচুর পরিমাণে। লাটভবনের বিখ্যাত চিকেন রয়্যাল খাবার নাম তিনি আগেই শুনেছিলেন। লাটভবনে এসেই বলেছিলেন রোজই ডিনারে চিকেন রয়্যাল তার চাই। একদিন বেশ ঘটা করেই তিনি খেতে বসেছিলেন। অন্য খাবার সরিয়ে রেখে চিকেন রয়্যালের ডিশ প্রায় সাবার করে এসেছিলেন। এমন সময় এক টুকরো মাংস তার গলায় আটকে গেল। প্রথমে কেউ কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই সব বোঝা গেল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। সাহেবের চোখ মুখ লাল হয়ে গেল। দম বন্ধ অবস্থায় ডিনার টেবিলের উপরেই তিনি ঢলে পড়লেন। লাটভবনের সরকারি ডাক্তারও ছুটে এলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। শ্বাসরুদ্ধ হয়ে ডিনার টেবিলেই তার মৃত্যু হলো। বৃদ্ধ কর্মীর কথা শুনে প্রহরী আর রামশরণ তো বটেই, জড়ো হওয়া অন্যান্য কর্মীরাও আতঙ্কে আটকে উঠলেন। তারা সেই সাহেবের এই অপমৃত্যুর কথা জানতেন না। পরস্পর পরস্পরের দিকে তাকাতে লাগলেন। বৃদ্ধ আরও বললেন, রামশরণ যখন টেবিল সাজানো চিকেন রয়্যালের ঘটনার কথা তাকে জানাতে গিয়েছিলেন, তিনি তখন রামশরণকে ওই অপমৃত্যুর কাহিনী শোনাননি, পাছে সে ভয় পায়। যারা পুরনো কর্মী তারা প্রায় সকলেই জানে, মৃত ওই সাহেবের অতৃপ্ত আত্মা নাকি রাত বিরেতে প্রায় রন্ধনশালায় উদয় হয়। অশরীরী সেই সাহেব ভূত কারোর চোখে পড়ার সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে সে বাতাসে মিলিয়ে যায়। সব শুনে রামশরণের মুখ থেকে আর একটা কথাও বেরোলো না। মুহূর্তে তিনি যেন পাথর হয়ে গেলেন। তার ভাবলেশহীন অসহায় দৃষ্টি তখন বৃদ্ধ সহকর্মীর দিকে। একটু আগেই তিনি দেখেছেন টেবিলের ওপর রাখা চিকেন রয়্যাল কেউ খেয়ে গেছে। এ কি তবে সেই সাহেব ভূতি? ভূতেরাও তাহলে খায়?
এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। ধন্যবাদ।